আসসালামু আলাইকুম সুদীর্ঘ দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম আলোচিত একটি দিক নিয়ে। সেটি হলো পে কমিশনের কার্যক্রম, তাদের গবেষণা পদ্ধতি এবং সুপারিশমালার সম্ভাব্য রূপরেখা। সাধারণত আমরা পে স্কেলের ঘোষণা ও বাস্তবায়নের বিষয়গুলোই বেশি শুনে থাকি, কিন্তু এই ঘোষণার পেছনে যে দীর্ঘ, জটিল এবং সুসংগঠিত একটি প্রক্রিয়া কাজ করে, সেটি নিয়ে আলোচনা খুব একটা হয় না। আজকের এই প্রতিবেদনে আমরা সেই অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটির ভেতরে সংক্ষেপে উঁকি দেওয়ার চেষ্টা করব। পে কমিশন আসলে কিভাবে কাজ করে, কোন কোন বিষয় বিবেচনায় নিয়ে তারা সুপারিশ তৈরি করে, এবং নবম পে স্কেলের ক্ষেত্রে কি কি নতুন ও যুগান্তকারী পরিবর্তন আসতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই আজকের আলোচনার মূল লক্ষ্য। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এই মুহূর্তে যে প্রতীক্ষায় দিন গুনছেন, সেই প্রতীক্ষার পেছনের বাস্তব চিত্রটি জানা থাকলে হয়তো অপেক্ষার সময়টা কিছুটা সহজ মনে হবে। চলুন শুরু করি মূল বিষয় দিয়ে। পে কমিশন আসলে কি এবং এটি কিভাবে গঠিত হয়? বাংলাদেশে জাতীয় পে স্কেল নির্ধারণের জন্য সরকার একটি বিশেষ কমিশন গঠন করে, যার নাম জাতীয় বেতন ও সার্ভিস কমিশন বা পে কমিশন। এই কমিশনে সাধারণত অভিজ্ঞ আমলা, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং প্রশাসনিক বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকেন। তাদের প্রধান দায়িত্ব হল দেশের বিভিন্ন শ্রেণী ও পদের সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে একটি যুক্তিসঙ্গত, টেকসই এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো সুপারিশ প্রণয়ন করা। তবে এই কাজ মোটেই সহজ নয়। রয়েছে কর্মচারীদের ন্যায্য মজুরির দাবি, অন্যদিকে রয়েছে রাষ্ট্রের সীমিত আর্থিক সামর্থ্য। এই দুয়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ভারসাম্য তৈরি করাই পে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবম পে কমিশনও এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং জানা গেছে তারা অত্যন্ত সতর্কতা ও অভিজ্ঞতার সঙ্গে এই কাজটি এগিয়ে নিচ্ছে। পে কমিশনের কার্যক্রম শুরু হয় একটি বিস্তৃত সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর থেকে কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। এরপর বিভিন্ন শ্রেণী ও পদের কর্মচারীদের সঙ্গে সরাসরি আলোচনা করে তাদের বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জগুলো বোঝার চেষ্টা করা হয়। কতজন কর্মচারী কোন গ্রেডে রয়েছেন, তাদের গড় পারিবারিক ব্যয় কত, বর্তমান বেতনে তারা কতটা সচ্ছল, এই বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, যেমন মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি এবং রাজস্ব আহরণের প্রবণতাও বিবেচনায় নেওয়া হয়। এই বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে কমিশন একটি প্রাথমিক কাঠামো তৈরি করে, যা পরবর্তী সুপারিশমালার ভিত্তি হিসেবে কাজ করে। নবম পে কমিশনের একটি উল্লেখযোগ্য দিক হল মাঠ পর্যায়ের কর্মচারীদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীভিত্তিক দৃষ্টিভঙ্গি নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মচারীদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন, কারণ যাদের জন্য নীতি তৈরি তাদের মতামতই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। এই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নবম পে স্কেলকে আরও বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। তুলনামূলক বিশ্লেষণও কমিশনের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্শ্ববর্তী ও সমমানের দেশগুলোর বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে বাংলাদেশের বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে কম বেতন পাচ্ছেন। এই ব্যবধান কমিয়ে আনার জন্য একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে কমিশনের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। ন্যূনতম বেতন নির্ধারণ এই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি নীতিগত প্রতিশ্রুতি, যেখানে নিশ্চিত করা হয় যে একজন সরকারি কর্মচারী অন্তত একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। বর্তমান বাস্তবতায় এই ন্যূনতম বেতন দিয়ে অনেক ক্ষেত্রেই জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই কমিশন এই বেতনকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া ভাতা কাঠামোর সংস্কার নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা দীর্ঘদিন অপরিবর্তিত থাকায় বাস্তব ব্যয়ের সঙ্গে এর একটি বড় ফারাক তৈরি হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে এলাকা ভিত্তিক নতুন কাঠামো চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেখানে বড় শহরগুলোতে বেশি এবং ছোট শহর বা গ্রামাঞ্চলে তুলনামূলক কম ভাতা নির্ধারণ করা হতে পারে। সবশেষে পেনশন ব্যবস্থার সংস্কার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
পেনশনকে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করার একটি প্রস্তাব গুরুত্ব পাচ্ছে, যার ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আয় সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি পেতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেনশন নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।